এক হাতে ঘর রান্নাঘরকেও আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের সুবিধা মতো গুছিয়ে রাখি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা স্নান সেরে একবারে তোমাদের সাথে কিন্তু ব্লগটা শুরু করলাম। কেন বলো তো, সকালবেলা উঠে না, আজকে ঘুম থেকে উঠে দেখি লাইন নেই। অনেকক্ষণ লাইন ছিল না বলতে পারো, সেই 9টা-10টা পর্যন্ত আমাদের এখানে লাইন ছিল না। তো সকালে যে বাসি কাজকর্ম প্রতিদিন করি এগুলো কিন্তু সবই আমি করে নিয়েছি। নিয়ে তারপরে স্নান সেরে তো ভাবলাম বাইরে তো আর লাইটের দরকার নেই, বাইরে তো ভিডিও করা যেতেই পারে। আর বাড়িতে ইনভার্টার আছে ঠিকই, কিন্তু ইনভার্টারে না একটা করে বাল্ব জ্বলে, তো ওটাতে না খুব একটা আলো হয় না, আর মোবাইলে তখন ভিডিওটা খুব একটা ভালো হয় না। মানে কাছ থেকে ঠিক আছে, দূরের ভিডিওগুলো না হয় না ঘরের মধ্যে। তো সেই জন্য ভাবলাম কি, তাহলে যতটুকু লাইন না আসে যতটুকু করতে পারি ততটুকু করি, তারপরে যখন লাইন আসবে তখন দেখা যাবে কি করা যায়। তো সেই জন্য যে প্রথমে স্নান সেরে সব গাছের ফুলগুলো তুলছে। আচ্ছা, গাছ তো অনেকগুলো আছে ফুলেরই, সব গাছেরই অল্প স্বল্প করে বেশ ভালোই অনেক ফুল ফোটে, আর সেগুলো তুলতেও তো অনেকটা সময় লাগে। তো সেই জন্য দেখো অনেকটা সময় লেগেছে আজকে ফুল তুলতে। সব গাছ থেকে তুলছি অল্প স্বল্প, বেশ অনেক ফুল ফুটেছে। আর গাছ থেকে ফুল তুলতে আমার ভীষণ ভালো লাগে। যেমন ফুল দিয়ে অনেকটা মানে ঠাকুরকে পুজো দিতেও যেমন ভালো লাগে, ঠিক তেমন গাছের কিন্তু ফুল তুলতেও ভালো লাগে। আর যখন গাছে ফুলগুলো ফুটে থাকে তখন দেখতে না ভীষণ সুন্দর লাগে। তো সবটাই তুলছি। চলো আজকে তোমাদের আমি বাইরেটা দেখাবো। বাইরেও কিন্তু আমি অনেক ফুলের গাছ লাগানো আছে। দেখো এখানে গাঁদা ফুল আছে, টগর গাছ আছে, তারপর হচ্ছে নয়নতারা আছে, অনেক হচ্ছে কি বলবো, তারপরে ভুলে গেছি নামটা, এখন মনে পড়ছে না। যাই হোক, আর যেগুলো ফুল আছে অনেক ফুলই কিন্তু আমি বাইরের দিকেও লাগিয়েছি। আসলে বাইরের দিকে না আমি কখনো ফুল তুলি না, কেন বলো তো, মানে ঘরের ভেতরে এত ফুল আছে, বাইরে লাগে না। বাইরে গিয়ে দেখি ফুল নেই, কারণ সব ফুলগুলো মানে নিয়ে যায় কেউ এসে, আর কি সকালবেলা এসে কেউ না কেউ এসে নিয়ে যায়। তো সেই জন্য না সেরকমভাবে হচ্ছে বাইরে অত ফুল পাওয়া যায় না। বাইরে গিয়ে দেখলাম দুটো একটা আছে, ওটাই তুলে নিলাম, কারণ সব ফুল নিয়ে গেছে। এমনি টগর ফুলগুলো, তারপরে হচ্ছে নয়নতারার অনেকগুলো গাছ বাইরে আছে, সেগুলো তো বেশ ফুল ফোটে। তারপরে সেগুলোতে মানে হয় নীলকণ্ঠ, মানে এখন মনে পড়লো নীলকণ্ঠ অনেক ফুলের গাছ লাগিয়েছে, সামনে বেশ লতানো হয়েছে, তো ওগুলো তো না বেশ অনেক ফুল ফোটে। তো কেউ না কেউ এসে নিয়ে যায়, তার জন্য সকালবেলা তুলি না। কি যে বেলপাতা তুলতে গিয়ে ভাবলাম দুটো একটা তুলি আর তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ বাইরেটা তো কখনো দেখাই না তোমাদের। আর ওখানে গাঁদা ফুলের গাছও বেশ অনেকগুলো লাগানো হয়েছে বাইরের দিকগুলো। আসলে ওকে বাইরের দিকে যাই লাগাই না কেন, আমরা তো আর ফুল পাই না, কেউ না কেউ এসে নিয়েই যায়। আগে তো বেশ বাইরে একটা ধুতরা ফুলের গাছ ছিল, বেশ অনেক ধুতরা ফুলও ফুটতো, এখন আর সেরকমভাবে ফোটে না। মানে অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, সবগুলো গাছই মরে গেছে, একটা গাছ আছে কিন্তু সেরকম এখন আর ফুল ফোটে না, মাঝে মধ্যে কখনো একটা দুটো ফোটে। তো যাই হোক, চলে আসলাম হচ্ছে এখন এই যে পুজো হয়ে গেল, তারপরে চলে আসলাম তুলসী গাছে। দেখো কত ঘাস হয়েছে। এই বৃষ্টির জন্য পরিষ্কার করছি না, কারণ এই বৃষ্টি পরিষ্কার করলে না সব মাটিগুলো ধুয়ে যাবে। তো সেই জন্য ভাবছি বৃষ্টিটা যদি একদমই বন্ধ হয়ে যায় তখন মানে পরিষ্কার করতে হবে। তার মধ্যে শীত তো প্রায় চলেই আসলো, আর 2 মাসের মধ্যে শীত চলে আসবে, তখন আবার শীতের শাকসবজিগুলো লাগাতে হবে ধীরে ধীরে বাগানটা। কারণ অনেক দিন ধরে বাগানটা ফাঁকা পড়ে আছে, কারণ অনেক দিন আগে কিছু ডাঁটা বা কিছু লাগাতাম। কি হয়েছে বলো তো, এই বৃষ্টি এত হয়েছে কোনো জিনিসই তো হবে না, ফুলের গাছগুলোই কতগুলো মরে গেল। তো সেই জন্য আর কিছু করা হচ্ছে না। তো যাই হোক, আজকে না সেরকম রান্নাবাড়ি কিছু করবো না, কারণ কালকে না তরকারি সবটাই থেকে গেছে, অনেকটাই থেকে গেছে। তো সেই জন্য না আজকে শুধু এই যে কুমড়ার একটু তরকারি করবো। একটা দাদা কুমড়াটা দিয়ে গেছে ওদের বাড়ির গাছেরই, তো ভাবলাম ফ্রিজে আছে, তাহলে একটু আলু আর কুমড়া দিয়ে একটু তরকারি করি। আর ভাতটা বসিয়েছি, আর কালকের না তরকারি আছে দেখে আজকে আর সেরকম কিছুই করবো না। তো সেই জন্য হচ্ছে একটু কুমড়ার তরকারি শুধুমাত্র করবো। তো যে কুমড়াটা কেটে নিচ্ছি, দেখতে দেখো বেশ সুন্দর লাগছে না কুমড়াটা? অনেকটাই ছিল, অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা আবার রেখে দিলাম ফ্রিজে, কারণ এতটা রান্না করলে আবার বেশি হয়ে যাবে সবটা যদি রান্না করি। আর এর মধ্যে হচ্ছে দুটো আলু দেবো, ব্যাস হয়ে যাবে। তো আমার আগে থেকে একটুখানি কুমড়ো থেকে গেছিলো ঘরে, এর আগে এনেছিল, ওটা একটু ফ্রিজে থেকে শুকিয়ে গেছে, ভাবলাম ওটাও নষ্ট হবে তো দিয়ে দিই। তো এই যে আলু আর কুমড়াটা এখন উঠিয়ে নিচ্ছি, বেশ সুন্দর করে কেটে নিচ্ছি। আর কুমড়ার কালারটা কিন্তু বেশ লাগছে দেখতে, তাই না? ভীষণ ভালো লাগে। আর কুমড়া আমাকে তরকারি খাওয়ার থেকে না, ধরো ওই বড়া করলে ওটাই বেশি ভালো লাগে আমার মনে হয়। কিন্তু খুব একটা পছন্দ না কুমড়া খেতে আমার, তবুও খেতে হয়। তো যাই হোক, এদিকে দেখো সব কিছু কেটে নিচ্ছে, আর কুমড়া রান্নাটা বসিয়ে দেবো। পাশে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হতে না আমাদের অনেকটা সময় লাগে। আগে একটা চাল ছিল, আমি মানে চালের নাম ঠিক জানি না, আগে একটা চাল এনেছিল, ওটা না বেশ মানে ধরো ভাতটা উতলে গেল তার 2 মিনিটের মধ্যেই ধরো ভাত হয়ে যায়, কিন্তু এই চালটা না অনেকটা সময় লাগে, মোটামুটি আধা ঘন্টা লেগে যায় ভাত হতে, আর অনেকটা সময় লাগে হতে। তো সেই জন্য না আগেই ভাতটা বসাতে হয়। তো যাই হোক, এদিকে দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে কুমড়াটা একটু ভালো করে ভেজে নেবো, আর একটু ভাজা মশলা করে নিচ্ছি, ব্যাস ওটা দিয়ে, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর ফোড়ন দিয়েছি, ব্যাস ওটা দিয়েই হয়ে যাবে রান্নাগুলো।
তো এইদিকে হচ্ছে আবার তেল ছিল আর সয়াবিনটা এনেছিল কালকে, তো সেটা ঢালা হয়নি, তো ভাবলাম ঢেলে নেই যে তেল, সাদা তেলটা, কারণ সাদা তেল আমাদের ওই পাঁপড় ভাজা বা কিছু ভাজা টাজা যদি করি না তাহলে সাদা তেল দিয়েই করি। আর সর্ষের তেল দিয়ে বলতে পারো সবই রান্না আমি সর্ষের তেলেই করি, সর্ষের তেলে কিছু ভাজা জিনিস করি না, এই যে বড়া কখনো আলু ভাজা কিছু করলাম, তো পাঁপড় ভাজলাম, তো সেটা হচ্ছে সাদা তেলেই করা হয়। আর কয়েকটা আবার পাঁপড়ও ভাজতে হবে, কারণ বাবান আবার হচ্ছে বলেছে একটু পাঁপড় ভাজতে, তো সেই জন্য দেখো এদিকে সয়াবিনগুলো ঢালতে ঢালতে চারিদিকে ছড়িয়েই পড়লো। তো সেগুলো সবটা গুছিয়ে রাখলাম, রেখে এদিকে দেখো কুমড়াটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে অনেকক্ষণ, আর মোটামুটি অনেকটা সেদ্ধও হয়ে গেছে, কুমড়াটা বেশ ভালোও ছিল। হালকা একটু চিনিও দিয়েছিলাম কুমড়ার তরকারিতে, চিনি দিলে একটু বেশ ভালো লাগে খেতে, তো সেই জন্য একটু চিনিও দিয়েছিলাম। তো এদিকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিই, আর এদিকে বাকি কাজগুলো করে নিই, কারণ সকাল থেকে কাজকর্ম করিনি, তো এদিকে রান্না করতে করতে 9টার মধ্যে লাইন চলে এসেছিলো। তো সেই জন্য হচ্ছে মানে ভাবলাম তাহলে ওইদিকে তরকারিটা বসিয়ে দিই, তাহলে বাকি কাজগুলো টুকটুক করে করে নিই। এই যে কালকে কাঁথাটা তারপর বিছানার চাদর এগুলো কেচেছিলাম, তো ভাবলাম সেগুলোই হচ্ছে এখন মেলে দিই। আর কয়েকটা জামা কাপড়ও আছে, আর সাথে কয়েকটা দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। জীবনের ওঠাপড়া থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো, রুটি ঘুগনি দারুণ লাগে, থ্যাংক ইউ দিদিভাই। সঞ্জিতা ব্লগ থেকে দিদিভাই বলেছে অনেক অনেক ভালো থাকো বোন, থ্যাংক ইউ দিদিভাই, আশীর্বাদ করো। মঞ্জুলা মহন্তা দিদিভাই বলেছে কেমন আছো, আমি ভালো আছি বলতে গেলে কি বলতো, আমার শরীরে সেরকম মানে ধরো দুর্বলতা যেটা থাকে বা কোনো অসুস্থ শরীরটা খারাপ লাগছে সেরকম কোনো সমস্যা আমার শরীরে আপাতত নেই, মানে আমার মানে ঠিকই আছে এখন, আপাতত শরীরটা ভালো আছে, কাজকর্ম করতে কোনো অসুবিধা হচ্ছে না বা হাঁপিয়ে যাচ্ছে কোনো দুর্বল সেরকম কিছুই না। কিন্তু বলতে পারো শারীরিক দিক থেকে আমি ঠিক আছি, কিন্তু মানসিক দিক থেকে সেটা আমি বলে বোঝাতে পারবো না। হয়তো আমি কাজকর্ম করছি, তোমাদের সাথে হেসে কথা বলছি, মানে ভয়েসটা দিচ্ছি, কাজকর্ম করে তোমাদের মনে হচ্ছে হয়তো আমি মানে একদম ঠিক হয়ে গেছি, কিন্তু বিশ্বাস করো আমার মানে ভেতরের কষ্টটা সেটা আমি একমাত্র নিজে বুঝতে পারি। প্রত্যেকটা দিন আমার এমন একটা দিন যায় না যে আমার না কান্না করে দিনটা যাচ্ছে। আসলে কি বলতো, আমি না সত্যি বলতে যতই চেষ্টা করছি কিন্তু কিছুতেই ভুলতে পারছি না। সবাই আমাকে বোঝাচ্ছে, অনেকে ফোন করে, বাবানের বাবা তো সবসময় বোঝাতে থাকে, বলে আমি আছি, বাবান আছে, তোমার চিন্তা কিসের, এত চিন্তা করছো কেন, ভগবান চাইলে আবার হবে। কিন্তু বিশ্বাস হবে সেই জিনিসটা যে মানে আমি যেটা মানে বলে আমি তোমাদের হয়তো বোঝাতে পারছি না আমার কষ্টটা, বা আমি কি বুঝতে পারছি, আমার কি ভাবছি, আসলে আমি কাউকে বোঝাতে পারছি, যেরকম তোমাদের বোঝাতে পারছি না সেরকম আমাদের কাউকে বোঝাতে পারছি, মানে আমার কষ্টটা না ভেতরে আমার মধ্যেই থাকছে। আমি বাবানের বাবাকে বলছি এখন আমার যাই কিছুই দাও না, এখন কোনো কিছুতেই মনে হচ্ছে আমি সুখ খুঁজে পাচ্ছি না, মানে শান্তি মনে হচ্ছে আমি কোনো কিছুতেই পাচ্ছি না। আমি ওকে বাবানের বাবাকে বললাম তুমি যত কিছুই এনে দাও না কেন এখন আমাকে, কোনো কিছুতেই হয়তো আমার সুখ আর আসবে না, মানে এত মানে খারাপ লাগছে আর কি। তো যাই হোক, একটা দিদিভাই বলেছিল সোফাটা দেখাতে, তো সেই জন্য কভারটা খুলেই আজকে দেখালাম, আর ভাবলাম সাথে একটু ঝেড়েও নিই, তাহলে দিদিভাইকে সোফাটা দেখানোও হয়ে যাবে আর হচ্ছে কভারটাও লাগানো হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে আমি সোফা মানে কভারটা খুলে তারপরে দিদিভাইকে দেখালাম। তুমি যদি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, এদিকে হচ্ছে সব কিছু করে তারপরে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। এই যে কুমড়া তরকারিটা হয়ে গেছে, একটু হালকা চিনি দিয়েছি, ভাজা মশলা দিয়েছি, ব্যাস হয়ে গেছে। তো এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করব, কারণ হচ্ছে না কয়েকদিন ধরে শুধু মুছেই রাখছি, তো ভাবছি কি মানে যেখানে তরকারিগুলো রাখি শুধু কাপড় দিয়ে মুছেই রাখা হয়, তো আজকে ভাবলাম কি একটু হচ্ছে ওই মানে লিকুইড সাবানটা দিয়ে তারপরে হচ্ছে ভালো করে পরিষ্কার করি, তো সেই জন্য আজকে সেটাই করব। তো আগে ভাবলাম এদিকে ওভেনের এই সাইডটা করে নিই, এটাও প্রথমে সাবান দিয়ে কিন্তু আমি ঘষেই নিয়েছি, যাতে তেল তেলে ভাবটা থাকে না, মুছলেও না তবু একটু তেল তেলে ভাবটা থাকে, আর সাবান দিয়ে করলে না বেশ সুন্দর পরিষ্কার হয়, তো সেই জন্য আজকে সাবান দিয়েই করছি। তো এইদিকে আবার তরকারিগুলো নিয়ে রাখছি যাতে ওই সাইডটা পরিষ্কার করতে পারেন, ওই সাইডে তো তরকারিগুলো রাখি সেই জন্য। তো হচ্ছে জয়শ্রী পাল দিদিভাই বলেছে গরম গরম লুচি বেশ ভালো লাগে, আপনার বাড়ি কোথায়, ভিডিওটা খুব ভালো লাগলো। আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের গাজলে, আর ফুলদানি খুব সুন্দর, কত দাম। তো ফুলদানিগুলো কি বলো তো, ফুলগুলো তো আমি সেই নিয়েছিলাম মিশো থেকে, আর ফুলদানিগুলো না আমি নিয়েছিলাম হচ্ছে মেলা থেকে, দুটো বোধহয় 120 কি 140 এরকম হবে নিয়েছে, দুটো নিয়েছিলাম, একটা টি টেবিলে আছে আর একটা আমার ফ্রিজের ওপরে আছে, তো একসাথে দুটো আমি মেলা থেকেই নিয়েছিলাম। আর খুব ভালো লাগলো আপনার ব্লগে অনেকের নাম নিচ্ছেন, তো আমি প্রতিদিনই সবার নামই নেই, হয়তো সবার কমেন্টগুলো পড়া হয় না, কারণ গোটা সবার কমেন্ট পড়তে গেলে তখন আমি আর কিছুই বলতে পারবো না ভিডিওতে, কারণ শুধু কমেন্ট পড়াই হবে, তো সেই জন্য সবার মানে যেটা দু একজনের কমেন্টগুলো মানে ভালোই অনেকজনেরই কমেন্টগুলো পড়ি, আর সবার নামগুলো কিন্তু আমি নিয়ে নিই যারা যারা কমেন্ট করেছে সবারই। তো নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে আর লাইক দিয়ে শুরু করলাম দিদি, লাস্ট অবধি দেখে নিলাম, থ্যাংক ইউ দিদিভাই, এভাবে পাশে দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করে ভালোবাসা দিও। তো যাই হোক, এদিকে রান্নাবাড়ি হয়ে গেছে, কিন্তু হচ্ছে বাবানের পাপা এখনও রেডি হয়নি, ওদের একটু দেরি লাগবে, তো সেই জন্য ভাবলাম কি এদিকে রান্না তো হয়ে গেল, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল, তো এইদিকে কিছু টুকটাক কাজগুলো করি, দরজাগুলো একটু মুছে নিই, তো সেই জন্য সেরকম তো কাজকর্ম আপাতত এখন সেরকম কমই করছি আগের তুলনায়।
তো শরীরটা এখন ভালো আছে, মানে সেরকম দুর্বলতা বা কোনো সমস্যা হচ্ছে না কাজ করতে। তো ভাবছি একটু ধীরে ধীরে কাজকর্মগুলো একটু বাড়াবো, একটু বেশি করার চেষ্টা করবো, মানে ঘর বাড়ি যেরকম আগে গুছিয়ে গাছিয়ে রাখতাম সেরকম রাখার চেষ্টা করব। তো দেখা যাক কি হয়। তো কবিতা দাস দিদিভাই বলেছে ভিডিও তো খুব সুন্দর, ভালো লাগলো, তোমাকে ভালো থাকতে দেখে আরও বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ দিদিভাই, এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রুবি মাঝি দিদিভাই বলেছে দারুণ দিদিভাই, আর রোজ ভিডিও দেখি। থ্যাংক ইউ দিদিভাই, এভাবে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তো এইদিকে আমার গ্যারেজ রুমের দরজাটাও মোছা হয়ে গেছে, আমার বাকিগুলো তো করে নিচ্ছি, শুধু গ্যারেজ রুমের দরজাটাই ছিল, এটাও ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপরে বিছানা গোছাতে যাব। কারণ বাবানের পাপা সেই সকালবেলা ও নিচে একটু গুছিয়ে রেখেছে, তারপরে ওরা পড়াশুনো করেছে। আজকে যেহেতু বাবানের পরীক্ষা আছে, তো আজকে হলে আর 3টে পরীক্ষা হলে বাবানের পরীক্ষা শেষ হয়ে যাবে। তো সেই জন্য না কি হয়েছে বলো তো, বিছানাটা একটু ভালো করে আরেকবার করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু ওরা আর বিছানায় আসবে না, এখন খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবে। কারণ এদিকে আমার সব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। তো এইদিকে বাবানকে খেতে দিয়েছি, আমিও ভাত নিয়েছি, কারণ বাবানকে আগে দিই কেন বলো তো, ওর একটু সময় লাগে খেতে, সেই জন্য আগে দিই। তো সেই জন্য হচ্ছে ওকে দিয়ে, তো আমি বাবানের বাবাকে ওই যে ঠাকুর ঘরে আছে প্রসাদ তুলছিল ওই স্নান করে এসে, তো সেই জন্য ওকে ডাকলাম। তারপর খাওয়া দাওয়া আমাদের 3জনেরই একসাথে হয়ে গেছে। তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে আমি বাবানকে মোজা পরিয়ে দিচ্ছি। আসলে মোজাটা টাইট তো পরতে পারে না, জুতার ফিতাও বাঁধতে পারে না, তো সেই জন্য সবসময় বলে আমাকে জুতা মোজাটা পরিয়ে দাও, জামা কাপড়টা নিজেই পরে না, আমাকে আর পরাতে হয় না। তো যাই হোক, এদিকে বাবানকে রেডি করে দিয়েছি, ওরা এখন বেরিয়ে যাবে স্কুলে। ওরা যাওয়ার পর তারপরে যে টেবিলটার মোছা হয়নি খাওয়ার পর, কারণ হচ্ছে দেরি হয়ে যাচ্ছিলো খাওয়া দাওয়ার পরে, তো সেই জন্য আগে রেডি করে ওদের পাঠালাম। তারপরে এদিকে টেবিলটা একটু গুছিয়ে নিলাম, মানে মুছে নিলাম, পরিষ্কার করে নিয়ে তারপরে মুছে নিয়ে তারপরে এদিকে বাসনগুলো তো আর মাজা হয়নি খাওয়া দাওয়ার পরে, বা তারা রান্না করার সময় যে বাসনগুলো ছিল ওগুলো রেখেই দিয়েছিলাম। তো সেই জন্য ভাবলাম কি একবারেই হচ্ছে মেজে নেবো, তো সেই জন্য কড়াইগুলো আছে তাদের একবারে সবটা মেজে নিতে পারি। তো সেই জন্য রান্না করার পর সঙ্গে সঙ্গে আর হচ্ছে আমি মাজিনি তখন। তো এইদিকে দেখো মোটামুটি আমার সব বাসনই প্রায় মাজা তো হয়ে গেছে, এখন ধুয়ে ধুয়ে রাখছি, বেশি বাসন নেই। আর রান্নাঘরটা তো পরিষ্কার হয়ে গেছে, এখন শুধু একটু এই দুপুর টাইমে ঘর বাড়িগুলো একটু ঝাড় দেবো, ঝাড় দিলেই আমার সব কাজ হয়ে যাবে। এদিকে তারপর একটু ভিডিওর এডিটের ব্যাপার থাকে, এডিট করি, একটু ভয়েস দিই, এগুলো কাজকর্ম টুকটাক কিছু না কিছু থাকে সংসারে। তারপর বাবানকে আবার আনতে যাবে, এই গোছানো গাছানো যা যা করেছি সেগুলোই ধরো আরেকবার করে করতে হয়। আবার বাবানের তো 12:30টার মধ্যে স্কুল ছুটি হয়ে যাবে, আবার তাড়াতাড়ি করে আমাকে বেরোতেও হবে বাবানকে আনতে, কারণ বেশি সময় হচ্ছে, যেহেতু হচ্ছে পরীক্ষা হয় না, 1.5 ঘন্টার মধ্যেই হয়ে যায়। তো হচ্ছে রূপালীনাথ দিদিভাই বলেছে বেশি কাজ করো না, কি গো একটু সুস্থ হয়েছো? হ্যাঁ দিদিভাই, আমি এখন ভালো আছি। আর হচ্ছে বেশি তো কাজ করছি না, এই তো এই যতটুকু না করলে হয় না, প্রতিদিন সেটুকু করতে হয়। আর রান্নাবান্না কী বলতো, বাবানের বাবা একদমই রান্না করতে পারে না, আর তার মধ্যে ওর পছন্দও না, ও রান্না করতে একদমই চায় না, কী করে জোর করে করাই ওকে দিয়ে বলো। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সুপ্রিয়া ব্লগ, দুলমণি ব্লগ, জীবনের ওঠাপড়া, উমা ব্লগ, তাজনুর খান, সামিয়া আক্তার, মুক্তা অধিকারী, আর রাজু ধর, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, যারা যারা কমেন্ট করেছো এত এত ভালোবাসা দিচ্ছ। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলাতে একবার ঝাড় দেওয়াই হয়েছিল, এই টাইমটা একটু হালকা পাতলা ঝাড় দিয়ে ব্যাস হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মতো টাটা।